সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের গল্প আড্ডায় আমাদের আজকের আয়োজন জহির রায়হানের উপন্যাস আরেক ফাল্গুন। শুরু হচ্ছে আরেক ফাল্গুন পর্ব 4। শাহিদ চলে যাবার পর টেবিলে বসে অনেকক্ষণ ধরে একটা বই নাড়াচাড়া করল সালমা। বইতে আজ মন বসছে না তার। বড় চাচার শেষের কথাগুলো বারবার কানে বাজছে, আর রওশনের মুখখানা ভেসে উঠছে বইয়ের পাতায়। বসে বসে অনেক অবাস্তব চিন্তার জাল বুনে চলল সে। এখন যদি হঠাৎ রওশন এসে পড়ে, কে জানে, হয়তো এর মধ্যে কিছু একটা ঘটে গেছে দেশে। হয়তো রওশন জেল থেকে ছাড়া পেয়েছে, তার চোখে মুখে আনন্দের চমক। সে হয়তো দোরগোড়া থেকে ডাক দিল, সালমা, আমি এসেছি, দরজা খোলো। এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। এই ক্ষুদ্র দেহে এত বড় ক্লান্তির বোঝা আর বয়ে বেড়াতে পারে না সালমা। পাশের বাড়ির রেডিওয়ে কি একটা গান হচ্ছিল। মাঝে মাঝে কান পেতে সেটা শোনার চেষ্টা করছিল সে। সদরে কড়া নাড়ার শব্দ হতেই বইটা বন্ধ করে রেখে পরনের কাপড়টা দুহাতে একটু পরিপাটি করে নিল। দরজাটা খুলে দিয়ে ঠিক চিনতে পারল না তাকে। বলল, আপনি আসাদ ভাই না? হ্যাঁ, আস্তে জবাব দিল আসাদ। আসুন। দরজাটা বন্ধ করে দিয়ে তাকে ভিতরে নিয়ে এলো সালমা। একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল। নিন, বসুন। আসাদ বসল। বসে ঘরের চারপাশে চোখ বুলিয়ে এটা সেটা দেখতে লাগলো সে। সালমা ভাবল, এমনি করে বোবার মতো চুপ করে বসে থাকা যায় না, কিছু একটা তো বলতে হয়। কিন্তু বলবার মতো কোনো কথাই খুঁজে পেল না সে। অবশেষে ইতস্তত করে বলল, চা খাবেন? না, থাক। আসাদ নড়ে চড়ে বসল। সে কি, না কেন, খান না এক কাপ। বলে আর উত্তরের অপেক্ষা না করে খাটের তলা থেকে স্টোভটা টেনে নিল সালমা। আসাদ এবার আর না করল না। সেও হয়তো চাই খুঁজছিল মনে মনে। এমনি জ্বরের মতো কতক্ষণ আর বসে থাকা যায়, কিছু একটা তো বলতে হয়। একটু পরে একটা প্রশ্ন করল সে, আপনি বুঝি মেডিকেলে পড়েন? ইউনিভার্সিটিতে। ও। সালমা স্টোভে আগুন ধরিয়ে দিল। খানিকক্ষণ পর আসাদ আবার জিজ্ঞেস করল, আপনার ছোট ভাইকে দেখছি না, উনি কোথায়? শাহেদের প্রসঙ্গটা উঠতেই মুখখানা কালো হয়ে গেল সালমার। গলা নামিয়ে সংকোচের সঙ্গে বলল, ও সিনেমায় গেছে। সিনেমায়? আসাদ রীতিমতো অবাক হলো, কিন্তু এর বেশি কিছু আর জিজ্ঞাসা করল না সে। চায়ের পেয়ালাটা ওর হাতে তুলে দিয়ে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা করল সালমা। আজ ধরপাকড় হয়েছে, শুনেছেন কিছু? না তো। কাল তো রোজা রাখতে হবে। হ্যাঁ, ভোর রাতের কিছু বন্দোবস্ত করেছেন? ভাত রেঁধে রেখেছি, তরকারি নেই, সাদা ভাত, শুধু ডিম দিয়ে খেতে হবে কিন্তু। ঈষৎ হাসল সালমা। আসাদ আস্তে করে বলল, আমার অভ্যেস আছে। রাতে বাসায় ফিরতে দেরি হলো মুনিমের। সারাদিন ছোটাছুটি করে ভীষণ ক্লান্ত সে। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার শক্তিটুকুও পাচ্ছিল না। কিন্তু এই অপরিসীম ক্লান্তির মাঝেও কোথায় যেন একটা অফুরন্ত শক্তির উৎস লুকিয়েছিল, যা তাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। মনে পড়ল বাবার কেরানি বন্ধু রসুল সাহেবের সঙ্গে
আজ বিকেলে যখন মেডিকেলের সামনে দেখা হয়েছিল, তখন তিনি কাছে এগিয়ে এসে চাপা স্বরে জিজ্ঞেস করেছিলেন, এবার কি একেবারে চুপ করে থাকবে তোমরা? কিছুই করবে না? আমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছি, দেখছেন তো আমাদের হাত পা একেবারে বাঁধা, বলেছিল আরেকজন। সে লোকটা কাজ করে কোনো এক ব্যাংকে। ওদের কথা ভাবতে গেলে নিজেকে অনেক বড় মনে হয় মুনিমের। আর তখন সমস্ত ক্লান্তি কর্পূরের মতো উড়ে যায় তার। বাসায় ফিরে মুনিম দেখল টেবিলে ভাত সাজিয়ে মা বসে আছেন। আমিনার সঙ্গে কি নিয়ে আলাপ করছেন তিনি। ওকে আসতে দেখে মা তিরস্কার করে বললেন, এই একটু আসি বলে সকালবেলা যে বেরিয়ে গেলি, এই রাত 10টায় ফিরছিস। এদিকে আমি চিন্তা করে মরি, ঘর বাড়ি বলে কি কিছু নেই তোর? মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল মুনিম। তারপর গম্ভীর গলায় বলল, জানো মা, সেবার যে গুলি করে কতগুলো ছেলে মেরেছিল, তাদের জন্য যে আমরা একটু শোক করব, তাও দিচ্ছে না ওরা। মিনসেদের হয়েছে কি? কাঁদতেও দেবে না নাকি? মা অবাক হয়ে বললেন। মুনিম সাগ্রহে বলল, তাই তো মা, তাই তো কাঁদবার জন্য আন্দোলন করছি। কিন্তু বাবা, তোমার আন্দোলন করে কাজ নেই, পরক্ষণে জবাব দিলেন মা। যে মায়ের 5-7টা ছেলে আছে, তারা গিয়ে সব আন্দোলন করুক। তুমি আমার এক ছেলে, তোমার ওসবে দরকার নেই। আরো কিছুক্ষণ সেখানে বসে থেকে মা চলে গেলেন তার শোবার ঘরে। হতাশ হয়ে টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল মুনিম। মাকে নিয়ে এই বড় জ্বালা ওর। মা চলে যেতে আমেনা বলল, মিন্টু এসেছিল, কি একটা বই দিয়ে গেছে তোমার জন্য, বলে মায়ের ঘর থেকে বইটা এনে ওর হাতে দিতে গিয়ে ফিক করে হেসে দিল আমেনা। তারপর চলে গেল। প্রথমে একটু অবাক হয়েছিল মুনিম, পরে বইটা দেখে বুঝতে পারল কেন হেসেছে আমেনা। বহুদিন আগে কোনো এক জন্মদিনে যে বইটা ডলিকে উপহার দিয়েছিল সেটাই মিন্টুর হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে ডলি। কি অর্থ হতে পারে এর? চিরতরের সম্পর্ক ছেদ, না ক্ষণিকের অভিমান? বইটা উল্টাতে গিয়ে মুনিম দেখল ভেতরে একখানা চিঠি। আগ্রহের সঙ্গে চিঠিটা খুলে পড়ল মুনিম। ডলি লিখেছে, মুনিম, তুমি উত্তর মেরুর মানুষ, আমি দক্ষিণ মেরুর। ভেবে দেখলাম তোমাতে আমাতে মিলন সম্ভব নয়, তাই বজলেকে গ্রহণ করলাম। না, ওকে আমি ভালোবাসিনি কোনোদিন, তবু একই মেরুর মানুষ তো, খাপ খাইয়ে নিতে পারবো। তুমিও পারবে বলে আশা করি। ইতি, ডলি। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে গেল মুনিম। একখানা চেয়ার টেনে নিয়ে ধীরে ধীরে তার উপর বসল সে। হয়তো এমনও হতে পারে ডলি যা লিখেছে সেটা ওর মনের কথা নয়, কিংবা কে জানে, হয়তোবা মনেরই কথা। কিন্তু হঠাৎ এমন পরিবর্তনের কি হেতু? মুনিম তো কোনো দুর্ব্যবহার করেনি ওর সঙ্গে। ডলি নিজে রাগ করে ওকে যেতে নিষেধ করেছে। একটু পরে চিঠিটা জামার পকেটে রেখে দিয়ে মুনিম ভাবল, কাল একবার সময় করে ডলির সঙ্গে দেখা করতে হবে। রাতে যে জাহানারাদের বাসায় থাকবে সেটা পূর্বাহ্নেই জানিয়ে রেখেছিল মুনিম। ঘরে থাকা নিরাপদ নয়, যে কোনো সময় হামলা হতে পারে। তাই রাতের খাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে বাবা মা ঘুমিয়ে পড়লে আমিনাকে বাইরের দরজাটা বন্ধ করতে বলে রাস্তায় নেমে এলো মুনিম। পেছন থেকে আমিনা চাপা স্বরে বলল, ভাইয়া, সাবধানে থেকো। মুনিম অন্ধকারে মৃদু হাসল।
বাইরের জীবনে যখন গভীর নৈরাশ্য পাথরের মতো চেপে বসেছে মানুষের মনে, যখন প্রতিটি পদক্ষেপে শঙ্কা, ভয় আর ত্রাসে জড়িয়ে আসতে চায়, তখন আর একটি মুহূর্তের জন্য মানুষ তাকে বিপদমুক্ত বলে ভাবতে পারে না। সব সময় মনে হয় ওই বুঝি মৃত্যু নেমে এলো। তখনও সংসারে প্রেম, স্নেহ আর ভালোবাসা পাশাপাশি বিরাজ করে বলেই মানুষগুলো হয়তো তখনও বেঁচে থাকে। একবার চারপাশে সন্তর্পণে তাকিয়ে নিয়ে দ্রুত সামনের রাস্তাটা পেরিয়ে ওপাশের সরু গলিতে গিয়ে ঢুকলো মুনিম। জাহানারা আর তার অধ্যাপক স্বামী টেবিলে ভাত সাজিয়ে ওরই অপেক্ষায় বসেছিল। ওরা ভেবেছিল হয়তো মুনিম এখানে খাবে, তাই দোকান থেকে কিছু ভালো কাবাবও আনিয়ে রেখেছিল। জাহানারা ভাত খাবে না, ও খাবে রুটি। দুদিন থেকে ঠান্ডা লেগে গায়ে মৃদু জ্বর এসেছে ওর। তাছাড়া একবেলা রুটি খাবার চিন্তাটা কিছুদিন থেকে ওর মাথায় ঢুকেছে। ওতে নাকি বাড়তি মেদ কমে যায়। জাহানারার মতে, না শুধু ওর কেন, সবার মতেই দিনে দিনে বড় বেশি মোটা হয়ে যাচ্ছে সে। পরিচিত দু একজন ডাক্তার বন্ধুর সঙ্গে এ নিয়ে আলাপ করেছে জাহানারা। বলেছে সব রোগের ওষুধ আছে, নেই আপনাদের কাছে? ডাক্তার বন্ধুরা কেউ শব্দ করে হেসে দিয়ে বলেছে, আছে বই কি, খাওয়া দাওয়া বন্ধ করে দিন, দেখবেন যে হারে মোটা হয়েছেন সে হারে শুকিয়ে যাবেন। কেউ বলেছে রোজ সকালে উঠে কিছু ডন বৈঠক দিন, দেখবেন দুদিনের সব বাড়তি মাংস ঝরে গেছে। আবার কেউ কেউ বলেছে এক কাজ করুন না, দুবেলা ভাত খাওয়া বন্ধ করে একবেলা রুটি খেতে শুরু করুন, আর দৈহিক শ্রমটা বাড়িয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। শেষের প্রস্তাবটাই বেশি গ্রহণযোগ্য বলে মনে হলো জাহানারার, তাই কদিন ধরে একবেলা রুটি খাবার চিন্তা ভাবনা। মুনিম এসে জানালো সে খেয়ে এসেছে। শুনে আহত হলো জাহানারা। বলল, তোমাকে তখন তো বলে দিলাম না এখানে এসে খাবে। মুনিম কি জবাব দেবে প্রথমে কিছু ভেবে পেল না। পাঠ না পারা ছাত্রের মতো বার কয়েক ঘাড় চুলকোলো সে। একবার অধ্যাপক আরেকবার জাহানারার দিকে তাকিয়ে বলল, উপায় ছিল না বুঝলে, বাসায় না খেলে মা ভীষণ রাগ করত। আর তুমি তো জানোই উনি আমাকে নিয়ে সবসময় কেমন বাড়াবাড়ি করেন। জাহানারা কিছু বলতে যাচ্ছিল, অধ্যাপক তাকে থামিয়ে দিয়ে বলল, খেয়ে এসেছ ভালো কথা, আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বেশি না পারো আমাদের সঙ্গে অল্প চারটে খাও, অন্তত কাবাবটা, ওটা তোমার জন্যই আনা। না বললে যে ওদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না তা জানতো মুনিম। অগত্যা চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল সে। খাওয়ার অবসরে বাইরের অবস্থা কেমন জানতে চাইল অধ্যাপক। কাল সত্যি সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে? আবার সেই 52 সালের পুনরাবৃত্তি হবে না তো? আবার সেই রক্তপাত? অধ্যাপক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। তার প্রশস্ত কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে দেখা দিল। মাথাটা ঈষৎ ঝুঁকে এলো সামনে। মুনিমের কাছ থেকে কোনো জবাব না পেয়ে নিজে থেকে আবার বলতে লাগলো সে, তোমাদের ওই নেতাদের উপর আমার এতটুকু আস্থা নেই। আমি জানি এবং বেশ ভালো করে জানি ওদের মধ্যে কোনো পৌরষ নেই। কতগুলো ভীরু কাপুরুষ ওরা। তোমার কি মনে হয় ওরা এই সময় তোমাদের পাশে এসে দাঁড়াবে? মুনিম এবারও নিরুত্তর। নেতাদের সে নিজেও খুব বেশি বিশ্বাসের চোখে দেখে না, আর বিশ্বাস করবেই বা কেমন করে? নেতাদের কাছে যখন দল বেঁধে গেছিল, ওদের সক্রিয় সাহায্য চেয়েছিল, ওরা ভয় পেয়ে পিছিয়ে গেছে। বিব্রত গলায় বলেছে, দেখো সাংঘাতিক কিছু করে বসো না যেন, দেখো যেন শান্তি ভঙ্গ না হয়। শান্তি বলতে কি মনে করে ওরা?
অন্যায়ের কাছে মাথা নত করা, আক্রমণের মুখে আত্মসমর্পণ। আমি জানি তোমাদের ওই নেতারা কি চায়। টেবিলের ওপাশ থেকে অধ্যাপক বলে যাচ্ছে, ওদের আশু লক্ষ্য হলো গদি দখল করা, আর পরবর্তী অভিপ্রায় হলো বাকি জীবনটা যত স্বচ্ছন্দে কাটে সেজন্য মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা। তুমি কি মনে করেছ ওরা এই দেশকে ভালোবাসে? দেশবাসীর জন্য দরদে বুক ওদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তুমি কি? আরো কি যেন বলতে যাচ্ছিল অধ্যাপক। মনিম মাঝপথে বাধা দিয়ে বলল, আমি জানি। তারপর আবার চুপ করে গেল সে। খানিকক্ষণ তিনজনেই নীরব। ছোট মেয়েটা ঘুম থেকে উঠে কান্না জুড়ে দিয়েছিল। উঠে গিয়ে তাকে শান্ত করে এসে আবার টেবিলে বসলো জাহানারা। অধ্যাপক স্ত্রীর দিকে একবার তাকালো, তারপর মুনিমের দিকে তাকালো জাহানারা। অধ্যাপকের মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠেছে। বার কয়েক মাথা নেড়ে সে বিড়বিড় করে বলল, হ্যাঁ, এমন কথা শুধু তোমরাই বলতে পারো। যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসতে শিখেছে শুধু তারাই বলতে পারে। হ্যাঁ, কেবলমাত্র তারাই পারে। আনন্দে দেহটা বার কয়েক কেঁপে উঠল তার। কিন্তু মনিম জানে এ কথা ওর নয়, আরেকজনের। 22শে ফেব্রুয়ারি গুলি খেয়ে মরেছে সে হাইকোর্টের মোড়ে, 3 বছর আগে। 3 বছর, হ্যাঁ 3টে বছর। কিন্তু এখনো তার মুখখানা স্পষ্ট মনে আছে মুনিমের। শুধু তার কেন, তাদের সকলের মুখ আজও ভেসে ওঠে তার চোখে। কাক ডাকা ভোর হতে না হতে সেদিন দলে দলে তারা এসে জমায়েত হয়েছিল মেডিকেল কলেজের পুরনো হোস্টেলে। ছেলে, বুড়ো, মেয়ে, ছাত্র, শ্রমিক, কেরানি, কত লোক হবে কেউ গুনে দেখেনি। আকাশের তারা কি গুনে শেষ করা যায়? যেদিকে তাকাও সমুদ্রের মতো ছড়িয়ে আছে জনতা, আর সবার কণ্ঠে বিদ্রোহের সুর। এর জন্য বুঝি পাকিস্তান চেয়েছিলাম আমরা? আমাদের ছেলে মেয়েদের ধরে ধরে মারবার জন্য? হায় খোদা, তুমি ইনসাফ করো, ইনসাফ করো খোদা। গায়েবী জানাজা পড়ার জন্য সমবেত হয়েছিল ওরা। আর বুড়ো ইমাম সাহেব মোনাজাত করতে গিয়ে ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, যারা আমাদের কচি ছেলেদের গুলি করে মারল, খোদা তুমি তাদের ক্ষমা করো না। সূর্য তখন ধীরে ধীরে উকি দিচ্ছিল পূবের আকাশে। গায়েবী জানাজা শেষ হলে পরে জোয়ারের বেগে মিছিলে বেরিয়ে পড়ল সবাই। নেতারা কেউ ছিল না, তারা কখনই বা ছিলেন। ফরহাদ বলল, বাদ দাও ওদের কথা, আমাদের কাজ আমরা করে যাব। মেডিকেল থেকে বেরিয়ে মিছিলটা এগিয়ে চলেছিল হাইকোর্টের দিকে। ফরহাদ হাত ধরে টানল, এসো মুনিম। তারপর জনতার মাঝখানে হারিয়ে গেল ওরা। ভাই সব মিছিলে আসুন, কে যেন ডাকলো। তুমি কি যাবে না? চলে এসো। খোদার কসম বলছি, ওরা জাহান্নামে যাবে। খোদা কি ওদের বিচার করবেন না? আলপথ করবেন। ও কি, কাঁদছেন কেন? কেঁদে কি হবে? আওয়াজ তুলুন ভাই সব, আওয়াজ তুলুন। তারপর সাগর কল্লোলের মতো চিৎকারে ফেটে পড়ল বিক্ষুব্ধ জনতা। ফরহাদের হাতে একটা নাড়া দিয়ে মুনিম বলেছিল, তোমার কি মনে হয় আজকেও ওরা গুলি করবে? জানি না, মৃদু গলায় জবাব দিয়েছিল ফরহাদ। করলে করতে দাও না, কজন মারবে?
প্রশস্ত রাস্তা জুড়ে মিছিলটা এগিয়ে চলেছিল হাইকোর্টের পাশ দিয়ে। অকস্মাৎ কয়েকখানা মিলিটারি লরি দ্রুত বেগে এসে রাস্তার তেমাথায়, যেখানে লম্বা পলাশ গাছটায় অসংখ্য লাল ফুল ধরেছিল, সেখানে এসে থামল। আর পরক্ষণে ইউনিফর্ম পরা সৈন্যরা সারি বেঁধে রাস্তার উপর শুয়ে পড়ে রাইফেলের নলগুলো তাক করে ধরল মিছিলের দিকে। কয়েকটা উত্তেজিত মুহূর্ত। ভাবতে গায়ের লোমগুলো এখনো ঝর্ণার ফলার মতো খাড়া হয়ে যায় মুনিমের। মৃত্যু পথযাত্রী মানুষের আর্তচিৎকার ভেসে আসে কানে। মুমূর্ষের চিৎকার আর পোড়া বারুদের গন্ধ। খোদা বাঁচাও, মাগো আমি যে মরে গেলাম, বাঁচাও। পোনা মাছের মতো মানুষগুলো ছুটে পালাচ্ছিল চারপাশে। হাইকোর্টের রেলিং ডিঙিয়ে ভেতরে আত্মগোপন করতে যাচ্ছিল যে লোকটা, রেলিংয়ের উপরই ঝুলে পড়ল সে। কে জানে, হয়তো শেষ মুহূর্তে স্ত্রীর মুখখানা ভেসে উঠেছিল। পানিয়ে বাঁচবে, কিন্তু সে জানত না ইতিমধ্যে তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। আরেকটা 17-18 বছরের ছেলে, পায়ে গুলি লেগেছিল ওর। তবু বুকে হেঁটে পালাতে চেষ্টা করেছিল, আর ভয়ার্ত স্বরে বারবার বিড়বিড় করে বলেছিল, আমাকে মেরো না, আমাকে মেরো না। কিছু দূর এগোতেই জন্মের মতো বাকরোধ হয়ে গেছে ওর। কি একটা অস্ফুট আর্তনাদ করে ছেলেটার দিকে ছুটে গিয়েছিল ফরহাদ। তার গায়েও যে গুলি লাগতে পারে সে কথা ওর মনেই ছিল না। শুধু মনে ছিল, আমাদের কাজ আমরা করে যাব। কি ভাবছ অমন করে? অধ্যাপকের গলার স্বরে চমকে উঠে ওর দিকে তাকালো মুনিম। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে অধ্যাপক বলল, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছ, কিন্তু একটা কথা মনে রেখো, দিন কোনোদিন একরকম যায় না। বলে পানির গ্লাস এক নিঃশ্বাসে শেষ করে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ালো সে। ওদের আলোচনার বিষয়গুলো খুব উপাদেয় লাগছিল না জাহানারার। তাই বিষয়ান্তরে যাবার জন্য মুনিমের দিকে ঝুঁকে এসে সে জিজ্ঞেস করল, ডলির কি খবর? নিজেকে সহসা বড় অসহায় মনে হলো মুনিমের। কে জানে, জাহানারা হয়তো ইতিমধ্যে শুনেছে সব, কিংবা শোনেনি। তবু কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে রইল সে। জাহানারা যখন আবার জিজ্ঞেস করল, কি গো, ডলি কেমন আছে? মুনিম বলল, জানি না। জাহানারার ঠোঁটে মৃদু হাসি জেগে উঠল। না, জানবার কথা নয়। জাহানারার দিকে স্থির চোখে তাকালো সে। মুখখানা বিরক্তি আর অসহিষ্ণুতায় ভরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে বলল, তার কথা আমাকে আর জিজ্ঞেস করো না জাহানারা, প্লিজ। দৃঢ় গলায় কথাটা বলবে ভেবেছিল, কিন্তু ফাটা বাঁশির মতো শোনালো সব। এই সময় ডলির কথাটা না তুললে কি ভালো করতো না জাহানারা? কাণ্ডজ্ঞান আর কাকে বলে? তার উপর রাগ করার কোনো অর্থ হতে পারে না জেনেও চেয়ারটাকে সশব্দে পিছনের দিকে ঠেলে দিয়ে পাশের ঘরে, যেখানে অধ্যাপক হাত ধুয়ে বিশ্রাম করছিলেন, সেখানে তার পাশে গিয়ে বসল মুনিম। জাহানারা বিস্ময় ভরা দৃষ্টি মেলে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। রাত দুপুরে কিউখানের বাসা থেকে লোক আসবে তাকে ডাকতে, এ কথা ঘুমোবার এক মুহূর্ত আগেও ভাবেনি মাহমুদ। আহা, লেপের ভেতর কি আরামেই শুয়েছিল সে, একটা সুন্দর স্বপ্নও দেখছিল। এখন আবার জামা কাপড় পরে যেতে হবে সেই 2 মাইল দূরে কিউখানের বাসায়।
ভাবতে গিয়ে মেজাজটা বিগড়ে গেল মাহমুদের। দুত্তরই তোর চাকরির নিকুচি করি, রাত নেই দিন নেই ডেকে পাঠাচ্ছে, যেন কেনা গোলাম আর কি। মনে মনে বিড়বিড় করল সে। তারপর গরম কোটটা গায়ে চড়িয়ে নিয়ে একটু পরে বাইরে বেরিয়ে এলো। শাহানা ঘুমোচ্ছে, ঘুমুক। কিউ খানের বাসায় এসে দেখলো সে একা নয়, আরো অনেকে এসেছে। বাইরের বারান্দায় তো রীতিমতো ভিড় জমে গেছে। সিগারেটের ধোঁয়ায় বাতাসটা নীল হয়ে আসছে। ইন্সপেক্টর রশিদকে সামনে পেয়ে একপাশে ডেকে নিয়ে এলো মাহমুদ। ব্যাপারটা কি বলতো, এই রাত দুপুরে? ইন্সপেক্টর রশিদ বিরক্তি প্রকাশ করে বলল, রাতে কয়েকটা বাসা সার্চ করতে হবে মনে হয়, আমি ঠিক জানি না। তারপর গলার স্বরটা আরেকটু নামিয়ে এনে বলল, বড়কর্তারা সবাই ভীষণ ক্ষেপেছে বুঝলে, ভেতরে এখন ক্লোজ ডোরে আলাপ আলোচনা চলছে ওদের। মাহমুদ বলল, তাহলে এখনো কিছু ঠিক হয়নি? রশিদ মাথা নাড়ল, না। মাহমুদ হতাশ গলায় বলল, ধুত্তরি, রাতের ঘুমটা একেবারে মাটি হলো। রশিদ মৃদু হেসে বলল, ক রাতের হয় দেখো, আবহাওয়া ভীষণ গরম। বড়কর্তা রেগে গিয়ে বলেছে, এত কাণ্ড ঘটে যাচ্ছে শহরে, অথচ কাউকে গ্রেফতার করা হলো না, এ কেমন কথা? মাহমুদ বলল, আমারও তাই মত, ধরে সবগুলোকে জেলে পড়া উচিত। রশিদ আবার হাসল, তেমনি চাপা স্বরে বলল, ধরা তো উচিত সেটা বুঝলাম, কিন্তু কজনকে ধরবে? মাহমুদ পরক্ষণেই বলে দিল, কেন, যারা এসব করছে তাদের সকলকে। বাইরের আকাশটা কুয়াশায় ছাওয়া। সেদিকে তাকিয়ে ইন্সপেক্টর রশিদ জবাব দিল, ধরে শেষ করতে পারবে বলে তো মনে হয় না। বলে চারপাশে তাকিয়ে দেখল রশিদ, কেউ আবার শুনে ফেলল না তো। কিছুক্ষণ চুপ থেকে মাহমুদ কাঁধ ছাকালো, জানকে, আমাদের ওসব নিয়ে মাথা খামিয়ে লাভ নেই, কর্তারা যা করার করবে। যদি বলে ধরো তো ধরবো, যদি বলে ছাড়ো তো ছাড়বো, আর যদি বলে মারো তো মেরে দেব। আমাদের কি ভাই, টাকা পাই চাকরি করি। বলে একটা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল মাহমুদ। তোমার কাছে সিগারেট আছে? তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার প্যাকেটটা ফেলে এসেছি বাসায়। রশিদ কিছু বলল না, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে নিঃশব্দে এগিয়ে দিল তার দিকে। বাইরে ঘন কুয়াশা ঝরছে, ভেতরে কর্তারা বৈঠক করছেন এখনো। মাঝে মাঝে তাদের হাসির শব্দ ভেসে আসছে বাইরে, মাঝে উগ্র গলার স্বর। এখান থেকে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না কি বলছে তারা। মাহমুদ তার সিগারেটে একটা জোর টান দিল। শুনছিলেন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।